সাবেক আইজি বেনজিরের প্রায় 20 কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। রয়েছে বাগানবাড়ি, গরু ও মাছের খামার। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। সড়ক পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক হয়নি। শাহবাগে কোটা বিরোধীদের অবস্থান। কাল পদ্মা সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সফরে যাবেন গোপালগঞ্জ। অতিবৃষ্টি আর উজানের ঢলে দ্বিতীয় দফা বন্যার কবলে সিলেট, সুনামগঞ্জ। পানি বাড়ছে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবানের সদর উপজেলার মাঝের পাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় 20 কোটি টাকার সম্পত্তি তত্ত্বাবধানে নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে বাগানবাড়ি, গরু ও মাছের খামার। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেন। তালা লাগিয়ে দেওয়া হয় বাগানবাড়িতে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। সাবেক আইজিপি বেনজিরের বান্দরবানের সুয়ালোকে 50 একর ও লামায় প্রায় 100 একর সম্পত্তি রয়েছে। স্থানীয়দের এমন অভিযোগের পর এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে দুর্নীতি দমন কমিশন সুয়ালোকে 25 একর সম্পত্তির নথি খুঁজে পায়। আদালতে চিঠি পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় জেলা প্রশাসন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে ওবায়দুল কাদেরের আজ বৈঠক হচ্ছে না, জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে কথা বলেন তিনি। বৃহস্পতিবার বেলা 12:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের গেটে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে চতুর্থ দিনের মতো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ দিনের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তাদের সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার এবং কর্মচারী সমিতিও। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বন্ধ রেখেছেন তারা। বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। এতে সেশন জট সহ একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতারা। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি হয়েছে। বেশ বিপাকে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে কোটা নিয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ে ফুঁসছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কোটা বাতিল মীমাংসিত ইস্যু, নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্র সমাজের সঙ্গে তামাশা, কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেওয়া হবে না। এর আগে কোটা বাতিলের আন্দোলনে যেতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে বের হয়ে পড়েন। এ সময় শত শত শিক্ষার্থী হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থী শাহবাগে গিয়ে মূল আন্দোলনে যোগ দেন। শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার মেধা, আমার পরিশ্রম, যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই চাই কোটা না থাকুক। মুক্তিযোদ্ধা কোটা এবং আরো অন্যান্য কোটা মিলে যে 70% কোটা, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যোগ্যতার বিচার হোক। এভাবে কোটা পদ্ধতি থেকে কোনোভাবেই সঠিক যোগ্যতার মাপকাঠি থেকে চাকরিতে ঢুকবে না। সম্মানহীনভাবে আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই এবং সেভাবেই আমরা চাকরি ক্ষেত্রে ঢুকতে চাই।
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্র সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব 2018 সালে সরকার ঘোষিত পরিপত্রের পুনর্বহাল সহ 4 দফা দাবি উত্থাপন করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকালে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে জড়ো হয় তারা। পরে বৃষ্টি উপেক্ষা করে নাটোর রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বই পুড়িয়ে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা 12:30 থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে বই পুড়িয়ে 2 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে সুধীর সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে মাওয়ায় উৎসবের আমেজ, নেওয়া হয়েছে সব প্রস্তুতি। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন এবং বিগত সময় রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান হয়েছিল। এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। সমাবেশে অংশ নেবেন 2 থেকে 2,500 সুধীজন। বিভিন্ন পর্যায়ের অতিথি ছাড়াও থাকবেন প্রকল্প সংশ্লিষ্টরা। সেতু উদ্বোধনের 2 বছরে নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 2 দিনের ব্যক্তিগত সফরে কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহার তথ্য ছবিতে বিস্তারিত। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে অংশ নেবেন দোয়া ও মোনাজাতে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের স্কুলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই কোমলমতি শিশুরা যাতে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখতে পাবেন। সফরের দ্বিতীয় দিন শনিবার বেলা 11টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে শিশুদের নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। তিনি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। প্রতি বছর ঈদের পরে সে একটা সফর দেয়, সেই সফরটাই বোধহয় এবার একই অবস্থা। সেই সংসদের অধিবেশন শেষ করে 5টায় রওনা হবে এবং রাজ্যে এসে উনি এখানে রাত যাপন করবেন, পরের দিন চলে যাবেন। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ। আমার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আমরা প্রস্তুতি নিয়েছি এবং মিটিং করেছি। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তারা প্রস্তুতি নিয়েছি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার বিকেল 3:30টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাভিশন নিউজ ডেস্ক। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 1 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। মৌলভীবাজারে পানিবন্দী লাখো মানুষ। এদিকে উত্তরেও সব নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও সিরাজগঞ্জের নদীর তীরবর্তী এলাকা। বেড়েছে নদী ভাঙনও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উজানের পাহাড়ি ঢলের তীব্রতা ও অতিবৃষ্টিতে সিলেটে সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বৃহস্পতিবার সকালে 3 থেকে 10 সেন্টিমিটার করে বেড়েছে।
তৃতীয় দফার বন্যায় প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকা। গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আবারও ভেঙে পড়েছে। দফায় দফায় বন্যা কবলিতরা পড়েছেন চরম বিপাকে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে বন্যা ভারতের চেরাপুঞ্জির বৃষ্টির ওপর নির্ভর করে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে এলে সিলেটেও বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। চরমে উঠেছে সাধারণ মানুষের ভোগান্তি। বানের পানির তোড়ে ভেঙেছে সড়ক, ভেসে গেছে সেতু। যেহেতু সুনামগঞ্জ জেলা ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা প্রবণ এলাকা এবং এখানে প্রতি বছরই বন্যার আশঙ্কা থাকে, তো সে কারণে এখানে যে রাস্তাঘাটগুলো আছে বা সড়ক মহাসড়ক রয়েছে, এগুলো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে হলে বা টেকসই করতে হলে এখানে আরসিসি ঢালাই রাস্তা বা রিজিড পেভমেন্ট করা দরকার। তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি কমেছে। এখনো পানিবন্দী 3 লাখ মানুষ। দুর্গত এলাকায় শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফা বন্যায় এই জেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় লোকজন মাচা ও চৌকি উঁচু করে সেখানে আশ্রয় নিচ্ছে। গত 3 দিন ধরে পানি বাড়তেছে। গত রাত্রে বাড়িতে পানি উঠছে। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জামালপুরের ইসলামপুর, দাওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা ও বৃষ্টির পানির তোড়ে দাওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দাওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইলে সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে। উজানের ঢলে ফুসছে যমুনা। পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতে সিরাজগঞ্জের হাটপাচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। আতঙ্কে এলাকাবাসী। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বালুখোরদের তাণ্ডব চলছে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়ায়। বছরের পর বছর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী চক্র। এতে হুমকির মুখে নদীর তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। প্রতি বছরই বাড়ছে ভাঙন। প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে রাত পর্যন্ত বালু তোলা হয় বালুয়াকান্দির নারুয়া খেয়াঘাটের কাছে বাক্সাডাঙ্গি এলাকায়। গড়াই নদীর মাঝখানে ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা বালু বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই বালু তোলার পরিণতিতে ভাঙছে নদী, পাল্টে যাচ্ছে গতিপথ, বিলীন হচ্ছে ফসলি জমি সহ আশপাশের বাড়িঘর। এ ক্ষতি মানতে বাধ্য হলেও প্রভাবশালীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পায় না স্থানীয়রা। প্রশাসনও নীরব। গড়াই নদীর থেকে এই বালিটা আমরা কাটতেছি। বাদশাহের নেতৃত্বে 2 থেকে 3টা বোলগেট এখানে লোড হয়। আর কোনো সমস্যা হবে না। আমরা বলেছি যে কোনো সমস্যা হয় তাহলে আপনার দায়িত্ব। আমাদের এই বাড়ি এই পাশে ছিল, এই বাড়িটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমরা আবার এই পারে বাড়ি করছি। যে জমির দাম, কয়টা বাড়ি করা যায়? এই রাস্তাটাও ভেঙে গেছে। সরকার এই রাস্তাটা করে দিয়েছিল, অনেক 2 পারের মানুষ খুব যাতায়াতটা খুব ভালো ছিল, কিন্তু সেই রাস্তাটাও এখন ভেঙে যাচ্ছে বালি কাটার জন্য। ওই পারে বালি কাটতেছে বিদায় এই পারের বস্তার ভারিতে আর কি মাটি দাবা চলে যাচ্ছে। এটা যদি সরকার বন্ধ করে তাহলে আমাদের বাসাবাড়ি আর কি বাঁচবে, আর না হলে তো আমাদের বাসাবাড়ি নিয়ে এখান থেকে ভাঙা চলে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গড়াই নদীতে কাউকে বালু উত্তোলনের ইজারা দেয়া হয়নি। নারুয়া ইউনিয়নে আমাদের কোনো বালু মহাল নাই, কোনো ইজারাও দেয়া নাই। এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে, অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ সহ জনপথ রক্ষায় বালু খেকোদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ও পদায়নের বৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। বিদ্যুৎ সরবরাহ ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কার্যালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। এক ও অভিন্ন সার্ভিস কোড প্রদান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরাও। সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। কর্মবিরতিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর কর্মকর্তা কর্মচারীরাও। সমিতির কার্যালয়ে এই কর্মসূচি চলে বেলা 2টা পর্যন্ত। ঠাকুরগাঁও জগন্নাথপুরে সমিতির প্রধান কার্যালয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও বোনাস, পেনশন, অবসর ভাতা কিছুই পান না তারা। সারা দেশের মতো সাভার পৌরসভার গ্যান্ডায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3-এর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সমিতির সদস্যরা। একই কর্মসূচিতে পালিত হয়েছে ঝালকাঠিতেও। মানিকগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইমরান সিংগাইর উপজেলার জামাল মোল্লার ছেলে। 2020 সালে মাদক ব্যবসার দ্বন্দ্বে উপজেলার চর গোলরা এলাকায় বন্ধু আলিফকে হত্যা করে ইমরান। পরে লাশ গুম করার উদ্দেশ্যে আগুনে ঝলসে দেয়। লাশ শনাক্ত করে আসামিকে গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করলে ইমরান দোষ স্বীকার করে নেয়। রংপুরের মিঠাপুকুরে পুরনো সেপটিক ট্যাঙ্কে পড়ে মা, ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কায়ুমের বাজার এলাকায় বাসিন্দা বাদশা মিয়ার বাড়িতে ঘরের চালায় উঠে লাউ গাছের পাতা ছিঁড়তে যেয়ে তার স্ত্রী জোলেখা খাতুন সেপটিক ট্যাঙ্কের স্ল্যাব ভেঙে ট্যাঙ্কে পড়ে যায়। এ সময় তার চিৎকারে ছেলে ইজা মিয়া ছুটে গেলে সেও পড়ে যায়। প্রতিবেশী হেবলুল মিয়া তাদের বাঁচাতে সেপটিক ট্যাঙ্কে লাফ দেয়। ফলে 3 জনই কুয়ায় আটকা পড়ে। এতে কার্বন মনোক্সাইড গ্যাসে 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থল বন্দরে ডিজিটাল সেবা চালু করা হবে বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে চট্টগ্রামে। সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার মিডশিপমেন্ট 2021B ও 2024A ব্যাচের কুচকাওয়াজ হয়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপতথ্য প্রতিরোধে অংশীজনদের সাথে সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস মিশনের উপপ্রধান কর্মকর্তা থিজিস ও রাষ্ট্র। নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এদিকে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার ল্যাপটপ পেয়েছেন 80 জন নারী প্রশিক্ষণার্থী। সকালে এগুলো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পুরস্কার বিতরণী হয়েছে কুড়িগ্রামে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। রাঙ্গামাটির বাগেরহাটে বন্যা দুর্গতদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বিজিবি। সকালে ইউনিয়ন পরিষদ মাঠে 54 বিজিবি ব্যাটালিয়ন বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জে। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূঁইয়া। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার 154 কোটি 87 লাখ টাকার বাজেট ঘোষণা হয়েছে ঝালকাঠিতে। দুপুরে পৌরসভা মিলনায়তনে সুধীজনদের সঙ্গে আলোচনা শেষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। 2 শিশুর মরদেহ কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়ায় প্রতিবাদে মানববন্ধন হয়েছে হবিগঞ্জে। সকালে জজ কোর্ট প্রাঙ্গণে এতে বক্তব্য রাখেন আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। চট্টগ্রাম ডাইনামিক লয়ার্স অ্যাসোসিয়েশন CDLA এর নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
স্থানীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন চৌধুরী। জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিষয়ক মত বিনিময় সভা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে। দুপুরে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সাবেক আইজি বেনজিরের প্রায় 20 কোটি টাকার সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। রয়েছে বাগানবাড়ি, গরু ও মাছের খামার। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। সড়ক পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক হয়নি। শাহবাগে কোটা বিরোধীদের অবস্থান। কাল পদ্মা সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সফরে যাবেন গোপালগঞ্জ। অতিবৃষ্টি আর উজানের ঢলে দ্বিতীয় দফা বন্যার কবলে সিলেট, সুনামগঞ্জ। পানি বাড়ছে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।